হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করেছি যে কীভাবে মক টেস্টের অ্যানালিসিস করবে। তোমরা সবাই জানো, আমরা যখন প্রিপারেশন করি তখন লার্নিংয়ের পরে আমাদেরকে মক টেস্ট দিতেই হয়। না হলে আমরা জানতে পারি না যে আমাদের কারেন্ট পজিশন কোন জায়গায় রয়েছে, এবং সেই মক টেস্ট দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমাদের স্কোর কী হচ্ছে, আমরা কতটা প্রস্তুত। সো মক টেস্ট শুধু দিয়ে দিলেই হবে না, তাকে ভালোভাবে অ্যানালিসিসও করতে হয়। সো সেই অ্যানালিসিসটা কীভাবে করবে যাতে করে তোমার মার্কস আরও বেড়ে যাবে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আমার ভিডিওতে ডিসকাস করেছি, এবং প্রত্যেকটা সেকশনকে আমি ভালোভাবে ডিটেলসে অ্যানালিসিস করেছি এবং তোমাদেরকে বলেছি যে তোমরা কোনগুলো ফলো করবে। সো ভিডিওটা পুরোটা দেখবে, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, যেখানে আমি ডিটেলস অনেক কিছু শেয়ার করে থাকি। সো সেগুলো তোমরা পেতে পারবে, এবং অনেক বুকসের পিডিএফও আমি দিয়ে থাকি। সো তোমরা ভালোভাবে এই অ্যানালিসিসটা দেখো। আই থিঙ্ক এরপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, এবং এগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই একটা ভালো স্কোর তুমি গেন করতে পারবে। তো দেখো, আমি এখানে একটা মক টেস্ট নিয়েছি, সেটা হচ্ছে সিজিএলের। সেটা লাইভ মক টেস্ট ছিল। আমি সিজিএল মক টেস্টটা এই জন্য সিলেক্ট করেছি কারণ এখানে রিজনিং, জিকে জিএস, ইংলিশ এবং ম্যাথ সবকটা সেকশনই রয়েছে। তো আমি ভালোভাবে সেটাকে তোমাদেরকে অ্যানালিসিস করতে পারবো যে কীভাবে মক টেস্ট অ্যানালিসিস করতে হয়। দেখো, সো প্রথমেই তুমি যখন একটা মক টেস্ট দিয়ে দেবে তখন ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। সেখানে তুমি দেখতে পাবে তোমার র্যাঙ্ক কত হয়েছে। অবশ্যই দেখে নেবে। ১৬০২ এখানে আমার র্যাঙ্ক হয়েছে ১০,৫৪৭ জন মেয়ের মধ্যে। ওকে, হলো। তারপরে এখানে তুমি স্কোর দেখতে পাবে, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা, যে তোমার স্কোর অ্যাকচুয়ালি কত হয়েছে। ঠিক আছে? এখানে ২০০ র মধ্যে স্কোর দেখিয়েছে। আচ্ছা, এখানে তুমি কটা অ্যাটেম্প্ট করেছো সেটা দেখতে পাবে। দেন তোমার অ্যাকিউরেসি কতটা ছিল সেটা দেখতে পারবে। ওকে, এবং পার্সেন্টাইল, এগুলো সব তুমি দেখতে পাবে এই প্রথম যে বক্সটা রয়েছে সেখান থেকে। আচ্ছা, তারপরে নেক্সট সবথেকে ইম্পর্ট্যান্ট, যে তুমি প্রত্যেকটা সাবজেক্টে কত করে স্কোর করেছো। যেটা রিজনিং, সেখানে স্কোর ৫০ এর মধ্যে ৪৩। ওকে, ইম্পর্ট্যান্ট, সেটা দেখে নেবে। দেন জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেখানে স্কোর 26, 50 র মধ্যে। ওকে, অ্যান্ড দেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে স্কোর 43.5। আচ্ছা, ইংলিশ কম্প্রিহেনশন, যেখানে স্কোর হচ্ছে 38 আউট অফ 50। ওকে, সো ওভারঅল হচ্ছে ১৫০, যেগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এখানে তোমাদের কতগুলো অ্যাটেম্প্ট করা হয়েছিল সেগুলো সব দেওয়া আছে। প্লাস অ্যাকিউরেসি কতটা প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সেখানে সেটা দেওয়া আছে, এবং কতটা টাইম লেগেছিল প্রত্যেকটা সলভ করতে সেগুলো সব। সো এগুলো কিন্তু ম্যাটার করে। দেখতে হবে যে কোন সেকশনে কতটা টাইম তুমি দিচ্ছ। অবশ্যই তুমি দেখে নেবে যে তোমার এক্সামটা কত ঘন্টার আর তুমি কোন সেকশনে কতটা টাইম দেবে। কারণ এমনটা হতেই পারে না যে তুমি একটা সেকশনে এমন টাইম দিয়ে দিয়েছো যে অন্য সেকশনে যাওয়ার আগেই তোমার এক্সামই শেষ হয়ে গেল। সো এই জিনিসগুলো প্রথমেই তোমরা দেখে নেবে, যেটা সবথেকে ইম্পোর্টেন্ট এক্সাম দিয়ে। ওকে? দেন সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সলিউশন। এই দেখো, এই রাইট কর্নারে সলিউশন আছে। সেখানটা করে ক্লিক করলেই সলিউশনটা খুলে যাবে। আচ্ছা, প্রথমেই আমি ডিসকাস করব ইংলিশের পার্টটা নিয়ে, যে ইংলিশে সলিউশন কিভাবে করতে হয়। সো দেখো, এখানটা করে ইংলিশে কতগুলো কোয়েশ্চেন রাইট হয়েছে, কতগুলো রং হয়েছে সব দেওয়া আছে, এবং কটা আমি অ্যাটেম্প্ট করিনি সেগুলো সবই আছে এখানটা করে। ঠিক আছে? সো ইংলিশের সেকশনগুলোকে ভাগ করা হয় ৩ টে ভাগে। এক হচ্ছে ভোকাবুলারি পার্ট, একটা গ্রামারের অংশ, আর একটা হচ্ছে তোমার কম্প্রিহেনশনের যে অংশটা থাকে, যেখানে ক্লোজ টেস্ট এবং পিকিউআরএস থাকে। সো সর্বপ্রথম ভোকাব পার্টটা নিয়ে কথা বলি। যে ভোকাব পার্টে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে নোট ডাউন অ্যানালিসিস করার সময় যে পার্টটা করতে হয় সেটা হচ্ছে ভোকাব অংশ থেকে। দেখা গেল এই যে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা একটা ওয়ান ওয়ার্ড। সো সেটা আমার কারেক্ট হয়েছে, এবং আমি জানি যে এই ৪ টের মানে কী। ওকে? সো আমি এটা খাতায় নোট ডাউন করব না। বাট যদি তোমার অজানা থাকে এবং তোমার এটা ভুল হয়ে থাকে বা তোমার এটা অপারা হয়ে থাকে, সো সেটাকে তুমি অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এবং এই ৪ টেরই মিনিং তুমি খাতায় লিখবে। কারণ ভোকাবুলারিটা সবথেকে বেশি ম্যাটার করে। হতে পারে যে গ্রামারের যে কনসেপ্টটা এসেছে এই মক টেস্টে সেটা তোমার এক্সামে নাও আসতে পারে। বাট অনেকটা চান্স থাকে যে তোমার ভোকাবুলারি কোনো একটা অংশ কোনো একটা এক্সামে এসে যেতেই পারে। তাই ভোকাবটাকে তোমার একদমই স্কিপ করা যাবে না, সেটা তোমাকে নোট ডাউন করতে হবে। আচ্ছা, এই যে ২ নম্বর যে কোয়েশ্চেনটা আমার ভুল হয়েছে সেটা দেখো, সেখানে কি আছে, একটা সিনোনিম আছে। সো এটা আমার
ভুল হয়েছে। তো অবশ্যই এটাকে আমাকে নোট ডাউন করতে হবে এবং সেটা আমি খাতাতে নোট ডাউন করেওছি। যে এই ইনক্লাইনেশন এর যে মিনিংটা দেখো, খাতা দেখো, সরি একটু হ্যাঁ। তো এই খাতাতে আমি নোট ডাউন কিন্তু করেছি যে ইনক্লাইনেশন এর মানেটা কি? তার মানে হচ্ছে অ্যাপটিটিউড এবং ন্যাচারাল অ্যাবিলিটি টু ডু সামথিং। ওকে। সো এটা আমি খাতায় কিন্তু নোট ডাউন করে নিয়েছি। তো সিমিলারলি তোমাদেরকেও সেটাই করতে হবে। যে পার্টটা অসুবিধা থাকবে সেটা তোমাকে নোট ডাউন করতেই হবে। এবার দেখা যাচ্ছে যে তোমার হয়তো এই যে ৪ টে ওয়ার্ড আছে তার মধ্যে থেকে ৩ টে ওয়ার্ড হয়তো অজানা। সো তোমাকে সেই ৩ টে ওয়ার্ডও লিখতে হবে। যেহেতু আমার বাকি ৩ টে ওয়ার্ড জানা ছিল তাই আমি সেটা খাতায় আর লিখিনি। ওকে। সো এবার নেক্সটে যাই। সো এইভাবে তোমরা ভোকাব পার্টটা করবে। তো নেক্সট যদি যাই, এটা একটা গ্রামারের পোরশন। সেটা তোমার আমার যেমন ঠিক হয়েছে। এবার আমি বলি যে যদি তোমার গ্রামারের যে অংশগুলো ঠিক হয়ে যাবে, সেগুলো তুমি নিশ্চয়ই বুঝে শুনে ঠিক করেছো। সো সেখানে কোনো রকমের এমন না যে কনসেপ্ট নেই তোমার। সো তোমার কনসেপ্ট আছে। সো সেই জায়গাটা তোমার আর খাতায় নোট ডাউন করার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট একবার গো থ্রু করে এড়িয়ে যাবে। ঠিক আছে? এবং দেখে নেবে যে হ্যাঁ, তোমার কনসেপ্টটা ঠিক আছে এবং তুমি সেটা রাইট করেছো। ওকে। কিন্তু যদি তোমার কনসেপ্টটা অজানা থাকে গ্রামারের ক্ষেত্রে, তাহলে অবশ্যই সেই কনসেপ্টটা তুমি খাতায় নোট ডাউন করবে এবং দেখে নেবে যে সেটা কোন পার্ট থেকে ভুল হয়েছে। নাউন থেকে, না প্রোনাউন থেকে, না অ্যাডজেক্টিভ থেকে। যদি এরকমটা হয়ে থাকে এবং এইটাও দেখবে যে এটা কি তুমি জানতে? হয়তো তুমি সেই মুহূর্তে করতে পারোনি। যদি এরকম হয় তাহলে দ্যাটস ওকে। কিন্তু যদি এমনটা লাগে যে না, এটা একদমই জানতাম না এবং একটা আননোন জায়গা, তাহলে তুমি সেটাকে অবশ্যই আ YouTube থেকে হোক বা বুক থেকে হোক সেই জায়গাটা তোমরা পড়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে অ্যানালিসিসের সবথেকে বেস্ট ওয়ে। ওকে? সো গ্রামার পোরশনটাকে তোমরা এইভাবে করবে। সব গ্রামারের কোয়েশ্চেন কিন্তু লেখার দরকার নেই। যেটা তুমি পারোনি সেটাই লিখবে। ঠিক আছে? এটা হলো এবং ভোকাবুলারি গেল। সো ভোকাব পার্টটা আচ্ছা। ধরে নাও যে এখানে একটা এই যেমন স্পেলিংটা এসেছে। সো সাপোজ তোমার এই স্পেলিংটা তোমার অজানা বা তুমি পারোনি। সো স্পেলিংটা তুমি খাতায় নোট ডাউন করবে। ওকে, যেহেতু আমার এটা কারেক্ট আছে তাই আমি এটা নোট ডাউন আর করিনি। আচ্ছা, ধরে নাও একটা সিনোনিম সরি সিনোনিম তো বললাম। যদি ধরে নাও একটা ওয়ান ওয়ার্ড এসেছে আ বা ইডিয়ম এসেছে। সেই ইডিয়মটা তোমার হয়তো অজানা ছিল। সো অবশ্যই সেই ইডিয়মটা তুমি খাতায় নোট ডাউন করবে। সো ভোকাব এবং গ্রামার পোরশনটা এইভাবেই আ এনালাইসিস করবে। আচ্ছা, এরপরে যদি দেখি যে এই যে আমরা এই যে ক্লোজ টেস্ট, এই ক্লোজ টেস্টে কি করবে? এই ক্লোজ টেস্ট কখনোই খাতায় নোট ডাউন করবে না। কারণ এই ক্লোজ টেস্টটা ডিপেন্ড করছে এই প্যাসেজটা কিরকমভাবে আছে। এই ক্লোজ টেস্টগুলো সাধারণত তোমার কোনো একটা কি বলে আ ভোকাবের উপর বেস করে হয় বা গ্রামারের কোনো রুলসের উপর বেস করে হয় এবং সেন্টেন্সটা কিভাবে যাচ্ছে সেই অনুযায়ীও কিন্তু আ ওয়ার্ডগুলো ইউজ হয়ে থাকে। সো যদি তুমি ক্লোজ টেস্টে এমন কোনো একটা ওয়ার্ড পাও যেটা একটা সিনোনিম বা কোনো একটা অ্যান্টোনিম, তাহলে অবশ্যই সেটা খাতায় নোট ডাউন করবে। কারণ সেই ওয়ার্ডটা তোমার কাজে লাগতে পারে। বাট সেই ক্লোজ টেস্টটা যদি তুমি দেখা যাচ্ছে যে পারোনি, তাহলে তোমাকে ক্লোজ টেস্টটা প্র্যাকটিস করতে হবে। কারণ ক্লোজ টেস্ট একমাত্র প্র্যাকটিস থেকেই সম্ভব। ওকে? তার সাথে কিন্তু তোমার অবশ্যই ভোকাবুলারি এবং গ্রামারের সেন্স অবশ্যই থাকা প্রয়োজন। তাই এই পার্টটা লেখার কোনো প্রয়োজন নেই। ওকে? সো এবার আমি যদি PQRS নিয়ে কথা বলি, দেখো এখানে একটা PQRS আছে বা ABCD যেটাই বলবে। মানে সেন্টেন্স জাম্বল। সো এইখানটা করে দেখা যাচ্ছে যে ABCD এবং এটা আমার কারেক্ট হয়েছে। তাই তাই আমি এটা নোট ডাউন করিনি বা নোট ডাউন ইনকারেক্ট হলেও করবে না। তার কারণ হচ্ছে যে এই পার্টগুলো যেটা আছে সেটা তোমার প্র্যাকটিসের উপর বেস করে তৈরি। এমনটা না যে এটাই তোমার এক্সাম হলে আসবে। বাট ভোকাবটা তোমার কিন্তু এসে যেতেই পারে। বাট এই পার্টগুলো তুমি কখনোই নোট ডাউন করবে না। তুমি দেখবে যে তোমার কি এটা কারেক্ট হয়েছে? যদি কারেক্ট হয় তো দ্যাটস ওকে। যদি ভুল হয়ে যায় তাহলে তুমি সেটাকে দেখে নেবে যে কেন ভুল হয়েছে? তুমি কি এটা পারতে? তুমি কি কোনো একটা কনসেপ্ট ধরতে পারোনি? বা কোন সেন্টেন্সটার পরে কি দেখে আমি বুঝবো যে পরের সেন্টেন্সটা আসবে সেটা কি তোমার জানা ছিল না? সো সেইটা তুমি অন স্পট যখন তুমি অ্যানালিসিস করবে সেটা দেখে নেবে। ওকে? এবং নেক্সট দিনে এটা এপ্লাই করবে। যদি দেখো যে নেক্সট দিন আবার ভুল হয়েছে, তারপরের দিন আবার ভুল হয়েছে, তাহলে অবশ্যই তোমার একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে এবং তোমাকে PQRS টা প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার থেকে এবং ওয়েগুলো জানতে হবে যে কিভাবে ধরবে যে ১ম কোন ওয়ার্ডটা থাকলে আমি বুঝবো যে এইটাই ১ম থেকে স্টার্ট হবে বা এরপরে কোন ওয়ার্ডটা থেকে বুঝবো যে সেকেন্ড সেন্টেন্স এটা হবে। সো এইটা। সো এইভাবে তোমরা যদি ইংলিশটাকে অ্যানালাইসিস করো, সো অবভিয়াসলি একটা ভালো জায়গা তোমরা ইংলিশে পেরে যাবে। ওকে। সো এবার আমি বলি যে রিজনিং কিভাবে অ্যানালাইসিস করবে। দেখো মোস্ট অফ দ্যা
স্টুডেন্টস রিজনিংটা ভালোই পারে। সো রিজনিং জায়গাটা নিয়ে সমস্যার বেশি কিছু থাকে না। তুমি দেখবে ২৫টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করলে তুমি দেখবে ১৭ থেকে ১৮টা কোয়েশ্চেন পেরে গেছো। ওকে। এবার ধরে নাও যেগুলো তুমি পারোনি, সেগুলো দেখা যাচ্ছে কিছু এমন অংশ আছে যেটা তোমার কনসেপ্ট একদম অজানা। কিছু কনসেপ্ট এমন আছে যেটা তুমি সিলি মিস্টেক করে ফেলেছো তাড়াহুড়ো করতে গিয়ে। তো যেটা তুমি সিলি মিস্টেক করে ফেলেছো, নোট ডাউন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মাথাকে জানিয়ে দাও বা ব্রেইনকে জানিয়ে দাও যে এই জায়গাটা আমার তাড়াহুড়োতে ভুল হয়েছে। সো নেক্সট দিন যেন না হয়। সো সেই জায়গাটা তুমি ফোকাস করবে। বাট যেটা তোমার কনসেপ্টে অজানা, আমি ধরে নিলাম যে তুমি সিলোজিজম যে চ্যাপ্টারটা আছে, সেটা তুমি পারছো না। সো সেই চ্যাপ্টারটা বারবার প্রতিদিন ভুল হচ্ছে। তাহলে তোমার কাজ হচ্ছে সেই চ্যাপ্টার থেকে তোমার কোথায় থেকে? না YouTube থেকে একটা ক্লাস করে নেওয়া, দেখে নেওয়া এবং প্রিভিয়াস ইয়ারের কিছু না হলেও ৬০ থেকে ৭০ টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেওয়া। তাহলে রিজনিংটা এইভাবেই ইমপ্রুভ হবে। রিজনিং কিন্তু সবাই ওই মক দিয়েই ইমপ্রুভ করে। রিজনিং কিন্তু কেউ বাড়িতে বসে প্র্যাকটিস করে না। কারণ আরও অনেক সাবজেক্ট পড়তে হয়। তাই এইভাবে তোমরা রিজনিংটাকে ইমপ্রুভ করতে পারবে। ওকে? সো রিজনিং নিয়ে আর কিছু বেশি বলার কিছু নেই। ঠিক আছে? যে জায়গাটা ভুল হয়েছে, যেমন এই জায়গাটা ভুল হয়েছে। সো এই কোয়েশ্চেনটা দেখবে অনেক সময় তাড়াহুড়োতে ভুল হয়েই যায়। সো সেটা তুমি দেখে নেবে যে কেন ভুল হয়েছে। যেমন কনসেপ্টে একটুখানি ভুল হয়ে গেছে। এই জায়গাটা আমি ধরতে পারিনি। সো যাই হোক, তোমরা এই জায়গাটা দেখে নেবে। তো রিজনিংকে এইভাবে ইমপ্রুভ করে নেবে। মানে দেখবে যে কোনটা বারবার তোমার র‍্যান্ডম ভুল হচ্ছে, সেটা সেই জায়গাটাতে তুমি গিয়ে YouTube থেকে ক্লাস করে ঠিক করে নেবে। সো রিজনিং এবং ইংলিশকে এইভাবে করবে। আচ্ছা, এবার আসি ম্যাথে। ম্যাথে তুমি দেখতে পাচ্ছ কটা ঠিক হয়েছে, কটা ভুল হয়েছে। সো ম্যাথেরও এমন কিছুটা হবে যেখানে তুমি কি করবে যে কনসেপ্ট কিছু অজানা থাকবে আর কিছু তাড়াহুড়ো করবে। সো যেটা তুমি তাড়াহুড়ো করে ফেলেছো, সেই জায়গাটা দেখা যাচ্ছে তুমি কি করেছো না, তোমাকে মিটার পার সেকেন্ডে আনসার চেয়েছে, তুমি কিলোমিটার পার আওয়ারে বেরিয়েছে সেটাকে আনসার করে দিয়েছো। তার মানে তোমাকে এটা জানাতে হবে মাথাকে যে এই জায়গাটা আমার ভুল হয়েছে, সো এটা যেন না হয়। ওকে? বা অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায়। এই বড় এক্সামগুলোতে ক্যালকুলেশন অনেকটাই ম্যাটার করে। সো তোমাকে ক্যালকুলেশনের উপরে ফোকাস করতেই হবে ম্যাথের। অনেক সময় দেখবে ক্যালকুলেশন না পারার জন্য অনেক টাইম লেগে যাচ্ছে এবং ২৫ টা কোয়েশ্চেন তুমি করতেই পারছো না টাইমের ভেতরে। সো ক্যালকুলেশনের উপরে ফোকাস তোমায় করতে হবে। খাতার মধ্যে তুমি নিজেকে জানিয়ে দেবে যে আমাকে ক্যালকুলেশন করতে হবে। খাতার মধ্যে লিখে রাখবে এবং ১০ থেকে ১৫ মিনিট দেবে। ওকে। এবার যে জায়গাটা তোমার ভুল হবে বা তুমি যেটা পারবে না, এই যেমন এইটা আমি পারিনি। সো এটা আমি কি করেছি? এটা আমি খাতাতে ম্যাথ বলে লিখেছি এবং ম্যাথ বলে লেখার পরে যে ম্যাথ বলে লিখে এইটা আমি কোয়েশ্চেনটা বাংলায় লিখে তার সলিউশনটা আমি করে নিয়েছি। তার কারণ এটা আমি পারিনি। সো যেটা তুমি পারবে না সেটা তুমি অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে এবং জানার চেষ্টা করবে যে কোন জায়গাটা তোমার অজানা বা YouTube থেকে ক্লাস দেখবে। ওকে। সো না পারা কোয়েশ্চেনগুলোকে এইভাবে করবে। আচ্ছা, এবার যেটা তুমি ভুল করে ফেলবে, যেমন এইটা। এইটা আমি ভুল করে ফেলেছি বাট এটা আমি পারতাম। এটা আমি তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি। সো এই কোয়েশ্চেনটা আমি আর খাতায় লিখিনি। বাট এটা আমি তাড়াহুড়োতে ভুল করেছি। তাই এরকম তুমিও দেখবে করবে যে তাড়াহুড়োতে ভুল করে ফেলবে। সো সেটা এনালাইসিস করার সময় খাতায় নিজে একবার করে নেবে এবং বুঝে যাবে যে ও আচ্ছা ঠিক আছে, তো আমি এই জায়গাটা ভুল করে ফেলেছিলাম তাড়াহুড়ো করে। ওকে। এবার এই যে ১৯ নম্বর কোয়েশ্চেন, এটাও আমি পারিনি। সো এটা আমি কেন ছেড়ে দিয়েছি সেটা বলি। এটা আমি নোট ডাউনও করিনি। তার কারণ হচ্ছে এইটা সলিউশন যেটা, সেটা একদম বড় সলিউশন। অনেক কোয়েশ্চেন এরকম থাকে যেগুলো irrelevant। আমি বলছি না এর কনসেপ্টটা, এর কনসেপ্টটা খুব ইম্পোর্টেন্ট। বাট এই যে কোয়েশ্চেনটা যদি সলিউশনটা তোমাকে দেখায়, তাহলে দেখবে একটা বেশ বড় সলিউশন যেটা আমার মাথাতে ঢুকছিল না এবং মনে হচ্ছিল যে এই কনসেপ্টটা আমার স্কিপ করলেও চলবে এরকম মনে হচ্ছিল। সো সেটা আমি নোট ডাউন করিনি। তো এরকম তোমারও মনে হবে। কিছু irrelevant কোয়েশ্চেন পেয়েই যাবে। সো সেগুলোকে স্কিপ করে দিলেও চলে। ওকে? বাট সব স্কিপ করা যাবে না। irrelevant যে পার্টটা মনে হবে সেটা করতে পারো। ওকে? যেমন এরকম অনেক কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসেও রয়েছে। ওকে? সো এইভাবে তুমি ম্যাথডটা করবে। আর যদি তুমি কোনো একটা চ্যাপ্টার, মানে ধরে নাও যে তুমি টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার প্রত্যেকদিন ভুল করছো। সো তোমার কাজ কি? YouTube যাওয়া এবং YouTube থেকে সেই চ্যাপ্টারটার সলভ করা এবং সেটাকে ভালোভাবে প্রিভিয়াস ইয়ার করে এসে তারপরে মকে বসা। ওকে? সো এটা গেল তোমার ম্যাথ পোরশনটা থেকে। এবার দেখি জেনারেল অ্যাওয়ারনেস। দেখবে জেনারেল অ্যাওয়ারনেস এমন একটা জায়গা যেখানে তোমার অজানা কোয়েশ্চেন অনেক থাকবে। এবার সেই অজানা কোয়েশ্চেনগুলোকে আ এমনও কোয়েশ্চেন থাকবে যেটা দেখবে প্রচণ্ড irrelevant, মানে স্বাভাবিক ব্যাপার, এসএসসির প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট, সেখানে তোমার irrelevant কোয়েশ্চেন পাওয়া যাবেই, এটাই স্বাভাবিক। সো সেই পার্টটা তুমি স্কিপ করে যাবে। ওকে? সেই পার্টটা তোমার দেখার দরকার নেই। এবার
কোন জায়গাটা তুমি করবে বা কোন জায়গাটা তুমি অ্যানালিসিস করবে। সো যেমন এই যে কোয়েশ্চেনটা আছে, তো এই কোয়েশ্চেনটাতে তুমি দেখবে যে এই যে এখানটা করে কানেক্ট হলো। সো এখানে দেখবে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে এইগুলোতে। যে এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম ক্যালসিয়াম হাইড্রক্সাইড কী, সোডিয়াম কার্বনেট কী। তো এই ব্যাপারগুলো তোমার একবার জানার প্রয়োজন আছে। সো সেগুলোকে তুমি অবশ্যই দেখবে। সো এইখানে যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো এগুলো কিন্তু একদমই স্কিপ করবে না। এখানে অনেক ভালো, ভালো ইনফরমেশন থাকে। যেমন আমি যদি দেখাই যে এই যে এটা আমার ভুল হয়েছে। সো এখানে এই যে ভোল্টমিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার, ওহমিটার, তো এই জায়গাটা আমার জানা প্রয়োজন বা সবারই যে কোনটা কোন যন্ত্রটা দিয়ে কি মেজারমেন্ট করা হয়। সো এখানে যদি তুমি দেখো, সো এখানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ছক করে দেওয়া আছে বক্সের ভেতরে। তো এই জায়গাটা আমাদের খাতায় নোট ডাউন করা দরকার এবং আমি সেটা করেওছি দেখো। সো খাতাতে আমি এটা লিখেছি এগুলো। ঠিক আছে? এছাড়া উপরের যে যেগুলো আমার মনে হয়েছে যে ইম্পোর্টেন্ট সেগুলো আমি নোট ডাউন করেছি। ঠিক আছে? এখানে। সো এইভাবে জিকে জিএসের পার্টটাকে তোমাকে করে নিতে হবে। কিছু থাকবে irrelevant কোয়েশ্চেন, যেমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের এমন, এমন কোয়েশ্চেন দিয়ে দেবে যেগুলো একদম বেকার। ঠিক আছে? সো যে পার্টগুলো তোমার মনে হচ্ছে যে এক্সাম ওরিয়েন্টেড সেগুলো নোট ডাউন করবে। যেগুলো মনে হচ্ছে সিলি মিস্টেক করে ফেলেছো সেগুলো একবার দেখে নেবে। সো এইভাবে তুমি যদি করো এবং যে পার্টটা দেখবে বারবার ভুল হচ্ছে, দেখা যাচ্ছে যে তুমি জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আসছে, কিসের? না রিভারের উপর কোয়েশ্চেন আসছে এবং ডেইলি ভুল হচ্ছে। তার মানে কি তোমার ওই জায়গাটা তোমার পড়া দরকার। সো সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করে নেবে। এছাড়া তুমি খাতাতে এইভাবে আ নোট ডাউন করবে প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পর এবং এনালাইসিস করার এটাই সবথেকে বেস্ট ওয়ে। সো হোপফুলি আমি বোঝানোর চেষ্টা করেছি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে। যদিও খুব সমস্যা এইভাবে দেখানোর। বাট যাই হোক, আমি হয়তো বোঝাতে পেরেছি। এটাই আমার উদ্দেশ্য ছিল। সো কেমন লাগলো ভিডিওটা জানিও। অবশ্যই কমেন্ট করে জানিও আমার এফোর্টটা কেমন লাগলো। আমি চাই সমস্ত কিছু সিম্প্লিফাই করা তোমাদের কাছে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে আর জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ।